আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনুপাত বিশ্লেষণ সম্পর্কিত দিনাজপুর বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি এই চ্যানেলে নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি। তাই আমার এই চ্যানেলের ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, এইচএসসি দিনাজপুর বোর্ড 2017 সালের প্রশ্ন। এখানে এই উদ্দীপকের আর্থিক অবস্থার বিবরণীর বাম দিকে আছে দায় ও মূলধন সমূহ এবং ডান দিকে আছে সম্পদ সমূহ, এবং এই উদ্দীপকের নিচে কিছু আরো তথ্যাবলী ছিল অন্যান্য তথ্যাবলী নামে, সেগুলি আমি ডান দিকে লিখেছি। বিশেষ করে জায়গা সেভ করার জন্য ডান দিকে লিখেছি অন্যান্য তথ্যাবলী। তো এই তথ্য এবং এই তথ্য, এই সমগ্র তথ্যের ভিত্তিতে আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বরে কি বলেছে? কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো কার্যকরী মূলধন এর পরিমাণ আমরা জানি। কার্যকরী মূলধন এর সূত্র হচ্ছে বিশেষ করে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো আমরা এখন এই তথ্যের আলোকে কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করব। তো লক্ষ্য করি উদ্দীপকের অংশটা আমি নিয়ে এসে রাখলাম উপরে, যাতে এটা দেখে আমরা এখানে সমাধান করতে পারি। উত্তর ক, কার্যকরী মূলধন সমান, সূত্রটি লিখব। কার্যকরী মূলধনের সূত্র কি মনে আছে? কার্যকরী মূলধন অনুপাত না, কিন্তু কার্যকরী মূলধন অনুপাত যদি হয় তার সূত্র উপরে এবং নিচে হবে, কিন্তু এখানে বলেছে কার্যকরী মূলধন অনুপাত কথাটা নাই, তাহলে সূত্র হবে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আর যদি বলতো কার্যকরী মূলধন অনুপাত, তাহলে আবার এরকম একটা দাগ দিয়ে উপরে লিখতাম কার্যকরী মূলধন, নিচে লিখতাম চলতি দায়। কিন্তু এখানে অনুপাত বলেনি, এখানে বলেছে শুধুমাত্র কার্যকরী মূলধন, সেজন্য এর সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এবার আমরা মান লিখবো। তো চলতি সম্পদ কোনগুলি সেগুলি আমরা এই বের করব। তো চলতি সম্পদ এই যে আমি নিচে বের করে দেখাচ্ছি। এই যে সম্পদ পাশ রয়েছে, এই সম্পদ পাশের মধ্যে এই মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ, এই তিনটা হচ্ছে এই অঙ্কের মধ্যে চলতি সম্পদ। তো এই তিনটা চলতি সম্পদ আমরা এখন লিখব। যে মজুদ পণ্য যোগ বা হাতে নগদ আগে লিখতে পারে, হাতে নগদ যোগ প্রাপ্য হিসাব যোগ মজুদ পণ্য, হাতে নগদ প্রাপ্য হিসাব মজুদ পণ্য লিখলাম যোগ। এবার আমরা মান বসাবো। সমান দিয়ে হাতে নগদ 1,20,000 টাকা যোগ প্রাপ্য হিসাব 3,25,000 টাকা যোগ মজুদ পণ্য 3 লক্ষ টাকা। এবার এই তিনটা যোগ করে আমরা এখানে সমান দিয়ে ডান পাশে লিখতে পারি। এই তিনটা টাকা যোগ করে হবে এই 7,45,000 টাকা। এটা হচ্ছে চলতি সম্পদ। এবার আমরা চলতি দায় নির্ণয় করব, কেননা এখানে চলতি দায়ের পরিমাণ প্রয়োজন হবে। চলতি দায় হচ্ছে এই যে বাম দিকে যে দায় সমূহ রয়েছে তার মধ্যে এই যে প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া সমূহ, এই তিনটা হচ্ছে চলতি দায় এই অঙ্কের ক্ষেত্রে। তো আমরা এখন নামগুলো লিখি। প্রদেয় হিসাব যোগ এই বকেয়া খরচ সমূহ যোগ ব্যাংক জমাতিরিক্ত। এবার আমরা মান লিখব। প্রদেয় হিসাব কত ছিল? 2,75,000 টাকা যোগ বকেয়া দায় সমূহ ছিল 30,000 টাকা যোগ ব্যাংক জমাতিরিক্ত ছিল 75,000 টাকা। মান লেখার পরে এগুলো যোগ করে এখানে একটি সমান দিব। এই তিনটা টাকা যোগ করে এইখানে লিখব। এই তিনটা টাকা যোগ করে 3,80,000 টাকা হবে, যেটি চলতি দায় হিসেবে গণ্য হবে। তাহলে আমরা চলতি সম্পদ পেলাম, চলতি দায় পেলাম। এখন আমরা চলতি সম্পদের পরিমাণ যা পেয়েছি এই 7,45,000 টাকা এখানে লিখব, মাইনাস দিব। চলতি দায় যা পেয়েছি 3,80,000 টাকা এখানে লিখব। এখানে ডান দিকে সমান দিয়ে
আমরা এখানে লিখতে পারি, যেহেতু নিচে জায়গা নাই সেজন্য আমি ডান দিকে লিখছি, তোমরা নিচেও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে 7,45,000 টাকা থেকে 3,80,000 টাকা বিয়োগ করলে এই 3,65,000 টাকা হবে, যেটি কার্যকরী মূলধন হিসেবে বিবেচিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি। খ নাম্বারে বলেছিল চলতি অনুপাত ও অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করো। তো অগ্নি পরীক্ষার আরেক নাম হচ্ছে তারল্য অনুপাত বা তড়িৎ অনুপাত বা অ্যাসিড টেস্ট অনুপাত, বিভিন্ন নাম আছে অগ্নি পরীক্ষা অনুপাতের বা চলতি তারল্য অনুপাতের, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা খ নাম্বারের সমাধান করার চেষ্টা করি এই তথ্যের আলোকে। খ নাম্বারের সমাধান করব। খ এর প্রথম প্রশ্ন ছিল চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র হচ্ছে উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়, এটা আমরা সবাই জানি। তারপরে আমরা এখানে চলতি সম্পদ কত ছিল মান লিখব। তো চলতি সম্পদ এখানে তিনটা ছিল, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ। তাহলে আমরা লিখি হাতে নগদ, প্রাপ্য হিসাব, মজুদ পণ্য। হাতে নগদ কত ছিল, এই 1,20,000 টাকা যোগ প্রাপ্য হিসাব ছিল 3,25,000 টাকা যোগ মজুদ পণ্য ছিল 3 লক্ষ টাকা। এই তিনটা টাকা যোগ করে 7,45,000 টাকা হলো। চলতি হিসাব যেহেতু কিছুক্ষণ আগে দেখিয়েছি আমি চলতি সম্পদের পরিমাণ কত হবে, সেজন্য একটু দ্রুত দেখাইলাম। চলতি দায়, চলতি দায়ও কিছুক্ষণ আগে আমরা বের করেছি। এই যে প্রদেয় হিসাব, বকেয়া, ব্যয় সমূহ, ব্যাংক জমাতিরিক্ত, এই তিনটা যোগ করব। মান লিখব, প্রদেয় হিসাব 2,75,000, ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া খরচ সমূহ 30,000 এবং 75,000 লিখব। অর্থাৎ এই তিনটা টাকা আমরা এখানে লিখেছি। কিছুক্ষণ আগে যেহেতু চলতি দায় নির্ণয় করে দেখিয়েছি সেজন্য আমি একটু দ্রুত দেখাচ্ছি। এগুলো যোগ করে সমান দিয়ে আমরা এখানে লিখব 3,80,000 টাকা। এবার আমরা এখানে সমান দিব, দেওয়ার পর আবার এখানে দাগ দিব। এই চলতি সম্পদ কত পেলাম, 7,45,000 টাকা, উপরে লিখব। চলতি দায় কত পেয়েছি, 3,80,000 টাকা, নিচে লিখব। লেখার পরে 7,45,000 টাকাকে যদি 3,80,000 টাকা দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, এই 1.96 অর্থাৎ 1 টাকা 96 পয়সা ইস্টু 1 লিখব। আমরা জানি চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এগুলির ক্ষেত্রে যা হবে সেটার পাশে ইস্টু দিয়ে 1 লিখতে হয়। অর্থাৎ এখানে বাস্তবিক অর্থে এটার ব্যাখ্যা হচ্ছে 1 টাকা চলতি দায় এর বিপরীতে 1 টাকা 96 পয়সা চলতি সম্পদ রয়েছে, যা সন্তোষজনক নয়। কারণ এখানে কমপক্ষে 2 টাকা চলতি সম্পদ থাকা লাগবে, অর্থাৎ আদর্শ মান হচ্ছে 2:1, কিন্তু আমরা পেয়েছি 1.96:1, যা সন্তোষজনক নয়। এখন যদি আমরা মন্তব্য লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি। মন্তব্য, চলতি অনুপাতের আদর্শ মান 2:1, কিন্তু এখানে আমরা পেয়েছি 1.96:1, যা সন্তোষজনক নয়। সন্তোষজনক নয় কারণ 2 এর চেয়ে কম 1.96। এইভাবে আমরা মন্তব্য সহ চলতি অনুপাত নির্ণয় করতে পারি। এই অঙ্কে আরো একটি প্রশ্ন ছিল, খ নম্বরে লক্ষ্য করলি অগ্নি পরীক্ষা অনুপাত। তো অগ্নি পরীক্ষা অনুপাতের অপর নাম হচ্ছে তড়িৎ অনুপাত, ইতিপূর্বে আমি বলেছি। তো এখন সূত্র লিখব। সূত্র হচ্ছে উপরে তড়িৎ সম্পদ, নিচে চলতি দায়। উপরে তড়িৎ সম্পদ, নিচে চলতি দায়। এখন আমরা মান লিখব। তাহলে মান লেখার পূর্বে আমরা এখানে দাগ দিয়ে উপরে লিখব তড়িৎ সম্পদ যা হয় এখানে লিখব এবং চলতি দায় যা পাই এখানে লিখব। এই ক্ষেত্রে আমরা নিচে যে তড়িৎ সম্পদের পরিমাণ আলাদা বের করে নিব। তড়িৎ সম্পদ এর সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বিয়োগ হবে। তো এই অঙ্কে তো অগ্রিম খরচ নাই, কিন্তু এই যে সমাপনী মজুদ পণ্য রয়েছে, তাহলে আমরা চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ, অর্থাৎ চলতি সম্পদ থেকে এই সমাপনী মজুদ 3 লক্ষ টাকা যদি বিয়োগ করি তাহলে তড়িৎ সম্পদ বা তারল্য সম্পদ বের হবে। তো মান লিখি। চলতি সম্পদ কত ছিল কিছুক্ষণ আগে আমরা বের করেছি, এই 7,45,000 টাকা হচ্ছে চলতি সম্পদ।
এখান থেকে মজুদ পণ্য 3 লক্ষ টাকা বিয়োগ করব। 7,45,000 টাকা থেকে 3 লক্ষ টাকা বিয়োগ করে আমরা পাবো 4,45,000 টাকা। তাহলে আমরা তড়িৎ সম্পদ পেলাম 4,45,000 টাকা। এখন চলতি দায় যদিও কিছুক্ষণ আগে আমি বের করেছি, আবার দেখাচ্ছি। এই তিনটা যোগ করে প্রদেয় হিসাব, ব্যাংক জমা অতিরিক্ত এবং বকেয়া খরচ সমূহ, এই তিনটা যোগ করে আমরা যে টাকা পাবো 3,80,000 টাকা। আমি যেহেতু কিছুক্ষণ আগে দেখিয়েছি সেজন্য দ্রুত লিখে দিলাম। এই প্রদেয় হিসাব, বকেয়া ব্যয় সমূহ এবং ব্যাংক জমা অতিরিক্ত, এই তিনটা টাকা যোগ করে 3,80,000 টাকা পেয়েছি চলতি দায়। এবার আমরা মান লিখব। তড়িৎ সম্পদ 4,45,000 টাকা, চলতি দায় 3,80,000 টাকা। মান লেখার পরে 4,45,000 টাকাকে যদি 3,80,000 দিয়ে ভাগ করি, তাহলে আমরা সমানের পরে ডান দিকে লিখতে পারি, যেহেতু নিচে জায়গা নাই। এখানে হবে 1.17। তো আমরা জানি ইস্টু দিয়ে 1 লিখতে হয়। এখন মন্তব্য যদি লিখতে বলে তাহলে এটা সন্তোষজনক না অসন্তোষজনক, তাই না? তো এটা অবশ্যই সন্তোষজনক হবে। কারণ হচ্ছে এই যে ব্যাখ্যাটা আমি নিচে দিচ্ছি, তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। এখানে নির্ণীত অনুপাত 1.17:1, অর্থাৎ 1-এর চেয়ে 1.17 বড়, সেজন্য সন্তোষজনক। এই যে লাস্টে লিখেছি যা সন্তোষজনক। এইভাবে আমরা মন্তব্য সহ এই অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এসেছি। তো উদ্দীপকের সবার শেষে গ নাম্বারে বলেছিল মোট লাভ অনুপাত এবং মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো মন্তব্য সহ। তাহলে আমরা এই তথ্যের আলোকে এখন গ নাম্বারের সমাধানের চেষ্টা করব। তো এই যে লক্ষ্য করি, উদ্দীপকের অংশটা আমি আবার উপরে নিয়ে এসেছি। এই উদ্দীপক দেখে আমরা গ নাম্বারের সমাধান করব। প্রথমে আসি মোট মুনাফা অনুপাত। তো মোট মুনাফা অনুপাতের সূত্র হচ্ছে কি তোমরা হয়তো অনেকে জানো, তারপরেও বলছি। এখানে দাগ দিব, উপরে লিখব মোট মুনাফা আর নিচে লিখব নিট বিক্রয় ইনটু 100। এখানে যেহেতু বিক্রয়ের উপরে মোট মুনাফার শতকরা হার নির্দেশ করবে, সেজন্য 100 দিয়ে গুণ হবে। কারণ মোট মুনাফার অনুপাত, নিট মুনাফার অনুপাত, তারপর হচ্ছে যে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত, এইগুলি সবসময় শতকরা হারে পার্সেন্টেজে প্রকাশ করে উত্তর। যেহেতু পার্সেন্টেজে আমাদের উত্তর প্রকাশ করবে, তাই 100 দিয়ে গুণ হবে। এবার আমরা মান লিখব। তো এই যে লক্ষ্য করি, এখানে আমরা মোট মুনাফাটা নির্ণয় করি। মোট মুনাফার সূত্র হচ্ছে এই বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করি তাহলে মোট মুনাফা নির্ণয় হবে। তো আমরা এখানে মান লিখতে পারি। এই যে উপরে ডান দিকে দেওয়া আছে বিক্রয়ের পরিমাণ 22 লক্ষ টাকা, তাহলে এই 22 লক্ষ টাকা এখানে লিখব, যেটি বিক্রয় এর পরিমাণ। আর বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ হচ্ছে 16,50,000 টাকা। এই অঙ্কের যে অন্যান্য তথ্যাবলী আছে, এই তথ্যাবলী দেখে আমরা বিক্রয়ের পরিমাণ পেয়েছি 22 লক্ষ টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ পেয়েছি 16,50,000 টাকা। এবার আমরা 22 লক্ষ থেকে যদি 16,50,000 টাকা বিয়োগ করি, তাহলে ডান দিকে পাবো 5,50,000 টাকা, যেটি মোট মুনাফা হিসেবে গণ্য হবে। আরেকটি ছিল নিট বিক্রয়। তো এই ক্ষেত্রে আমরা এই 5,50,000 টাকা যেহেতু মোট মুনাফা পেয়েছি, তো সেটা এখানে লিখলাম। আর নিট বিক্রয় এর সূত্র হচ্ছে মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা বিয়োগ হবে। তো এই অঙ্কে বিক্রয় ফেরত বা বিক্রয় বাট্টা কোনো কিছু নাই, সেজন্য এই 22 লক্ষ টাকায় বিক্রয় হিসেবে গণ্য হবে, নিট বিক্রয় হিসেবে। তাহলে আমরা কি করলাম, মোট মুনাফা যা পেয়েছি এখানে লিখেছি, এই বিক্রয়ের পরিমাণটা নিচে লিখেছি ইনটু এই 100। আমরা যদি 5,50,000কে 100 দিয়ে গুণ করে 22 লক্ষ দিয়ে ভাগ করি, তাহলে উত্তর হবে এই 25%। 25% উত্তর হবে। তো এবার আমরা
এই তথ্যের আলোকে মন্তব্য লিখতে বলেছিল। তো মোট মুনাফার হার পেলাম আমরা 25%। তাহলে সন্তোষজনক না অসন্তোষজনক, তাই না? যে ব্যাখ্যা লক্ষ্য করি, আমি এখানে লিখেছি মন্তব্য, মোট মুনাফার আদর্শ মান 20% থেকে 25%। তার বেশি হলে আরো ভালো, কিন্তু কমপক্ষে 20%। 20%-এর নিচে হলে সন্তোষজনক নয়। তো এখানে যেহেতু 25% হয়েছে, তাহলে 20%-এর বেশি, সেজন্য আমরা লিখব এখানে নির্ণীত মোট মুনাফার হার হচ্ছে 25%, যা সন্তোষজনক। এইভাবে আমরা ব্যাখ্যা সহ মোট মুনাফার হার নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বারে আরো একটি প্রশ্ন বলেছিল মজুদ আবর্তন অনুপাত, সেটি আমরা এখন বের করব। তো মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে উপরে বিক্রিত পণ্যের ব্যয় আর নিচে হচ্ছে গড় মজুদ। উপরে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে গড় মজুদ। তাহলে আমরা এই অঙ্কের লক্ষ্য করলে দেখতে পাই, এই যে বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু দেয়া আছে 16,50,000 টাকা, কিন্তু গড় মজুদের পরিমাণটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় পেলাম, ঠিক আছে, কিন্তু গড় মজুদ কত হবে সেটা নির্ণয় করি। তো অঙ্কের মধ্যে যদি প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ দুইটাই থাকে, তাহলে গড় মজুদ নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। লক্ষ্য করি, এই যে প্রারম্ভিক মজুদ পণ্য দেয়া আছে এবং অঙ্কের মধ্যে যে সমাপনী মজুদ পণ্য দেয়া আছে, তাহলে সূত্রটি আমরা প্রথমে লিখব প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ভাগ 2। প্রারম্ভিক আর সমাপনী যোগ করে 2 দিয়ে ভাগ। এবার আমরা মান লিখব। প্রারম্ভিক মজুদ কত? এই যে 2.5 লক্ষ টাকা, 2,50,000 টাকা, যোগ সমাপনী মজুদ কত? আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে যে ছকের মধ্যে মজুদ পণ্য থাকে সেটি হচ্ছে সমাপনী মজুদ। সেজন্য এই মজুদ পণ্যটা হচ্ছে সমাপনী মজুদ, 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা নিচে দাগ দিয়ে 2 দিয়ে ভাগ করব। 2,50,000 আর 3 লক্ষ যোগ করে সম্ভবত 5,50,000, তাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2,75,000 টাকা হবে। কেন 2 দ্বারা ভাগ করব? 2টা আইটেম যোগ করব, সেজন্য 2 দিয়ে ভাগ। এবার আমরা মান লিখব। বিক্রিত পণ্যের ব্যয় অঙ্কের মধ্যে দেয়া আছে, এই যে বিক্রিত পণ্যের ব্যয় 16,50,000 টাকা। গড় মজুদ আমরা বের করলাম 2,75,000 টাকা। এখন আমরা এই 16,50,000-কে যদি 2,75,000 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 6। 6-এর পাশে আমরা বার লিখব, 6 বার। আমরা জানি আবর্তন থাকলে উত্তরে বার লিখতে হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটি মন্তব্য লেখার ক্ষেত্রে সন্তোষজনক হবে না অসন্তোষজনক হবে, তাই না? তো লক্ষ্য করি, এই যে মন্তব্য আমি নিচে লিখে দেখাচ্ছি। মন্তব্য, মজুদ আবর্তনের আদর্শ মান 8 থেকে 10 বার, কমপক্ষে 8 বার, কিন্তু এখানে আমরা নির্ণীত আবর্তন হার হচ্ছে 6 বার। তাহলে 8-এর চেয়ে যেহেতু 6 কম, সেজন্য লিখব, শেষে লিখব যা অসন্তোষজনক, যা সন্তোষজনক নয়, সন্তোষজনক নয় বা অসন্তোষজনক। এইভাবে আমরা ব্যাখ্যা সহ মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই অনুপাত বিশ্লেষণ সম্পর্কিত অন্যান্য যে সমস্ত বোর্ড রয়েছে, সৃজনশীল প্রশ্ন এসেছে বোর্ড পরীক্ষায়, সেগুলি সমাধান করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।